পরের প্রসঙ্গে আসি, টুলু মণ্ডল তার ভরসাকে, কারণ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের পাথর খাদানে ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার পুলিশের জালে এক সরকারি কর্মী। দেখুন এই প্রতিবেদনে। কোটির নিরিখে সম্পত্তির ডাবল সেঞ্চুরি করেছেন টুলু মণ্ডল। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত হদিশ মিলেছে 220 কোটি টাকার সম্পত্তির। পরিবার ও কোম্পানির নামে মিলেছে 400 বিঘারও বেশি জমির প্রমাণ, কিন্তু এখনো টুলু মণ্ডলের হদিশ পায়নি পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে ডিসিআর কাণ্ডে প্রথম গ্রেপ্তার করা হলো কোনো সরকারি কর্মীকে। শনিবার ভোররাতে সিউড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে। ওই সরকারি কর্মীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদ বাজার থানার বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিকের কাছ থেকে যে ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও কর্মীর নাম পাওয়া গিয়েছে। তাদেরই একজন SDLLROর দপ্তরের হেড ক্লার্ক। বিভিন্ন সূত্র থেকে অভিযুক্ত সরকারি কর্মীর ডিসিআর কাণ্ডে যোগসূত্র মিলেছে। সেই সূত্রে শুক্রবার রাতে সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার করা হয় ভোরে। টুলু মণ্ডল এবং লোকেরা BLROকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেত আর কারা কোন গেটে কাজ করতো, সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে এবং সেই ব্যাপারে আমরা পিসি প্রেয়ার করেছি। এবারে দেখা যাক পিসি থেকে ডেভেলপমেন্ট। ডিএসপিরও কাজ নেই, ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারকে ধরলো না, এটা টোটালি ফলস। এইগুলো লাল খাতা নীল খাতা দেখিয়ে। সম্প্রতি আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে টুলু মণ্ডলের গোপন খাজানা উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই বেপাত্তা টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে সিউড়ির SEJM আদালত। বাড়িতে নোটিশ দিয়েছে পুলিশ। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30 মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট থেকে নলহাটি এলাকায় রয়েছে ছোট বড় অসংখ্য খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথর নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে ডিসিআর গেট হয়ে চলে যায় বাজারে। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের আসল খেলা শুরু হতো এই ডিসিআর গেটে। পাথর বোঝাই লরি যখন বাজারে যায়, তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা DCR। অরিজিনাল ডিসিআর এ উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে, কিন্তু সরকারকে ফাঁকি দিতে ডুপ্লিকেট ডিসিআর ছাপাতেন টুলু। সেখানে লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখানো হতো। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, ডুপ্লিকেট ডিসিআর এ লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন টুলু। প্রশ্নটা হচ্ছে, এতদিন লেগে গেল সরকারি আধিকারিক যুক্ত সেটা চিহ্নিত করতে, তারপরে তার সঙ্গে রেট ঠিক করবে এরা, যে আগে কত তৃণমূলকে দিতে এখন কত বিজেপিকে দেবে, এর বাইরে কিছু করবে না। অনেকে গ্রেপ্তার করবে, ল্যান্ড রেভিনিউ অফিসার গ্রেপ্তার হচ্ছেন। টুলু মণ্ডল তো এমনিতে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিয়ে টুলু মণ্ডল হয়নি, তার যাত্রাপথে অনেকের সঙ্গী ছিল, তাদের ধরতে হবে। আইনের ব্যাপার, পুলিশ বা তদন্তকারী এজেন্সি গোটাটা দেখছেন, ফলে এর উপর দাঁড়িয়ে কোনো রকম কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তদন্তকারীরা জানতে পেরেছেন এই কাজে জড়িত ছিলেন ধৃত সরকারি কর্মী। সরকারের আসল ডিসিআর ইস্যু করা হয় SDLLROর দপ্তর থেকে। পুলিশ সূত্রে খবর, কোন ডিসিআর গেট দিয়ে কত লরি বেরোচ্ছে, তাতে কত পরিমাণ পাথর আছে তা দেখার দায়িত্বে ছিলেন ধৃত কর্মী। কিন্তু টুলুর সঙ্গে হাত মিলিয়ে সরকারি রাজস্ব নিজের পকেটে ঢোকাতেন। ধৃতকে এদিন পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, ABP আনন্দ। আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে এই জায়গায় যেতে চাইবো, মানে সুমন দা, এই টুলু মণ্ডলের 220 কোটি সম্পত্তি, সোনা এবং মানে টাকা মিলিয়ে, তার পাশাপাশি 400 বিঘার জমি, এখানে সরকারি এক কর্মীকে গ্রেপ্তার পর্যন্ত করা হলো। কিন্তু অথচ কি অদ্ভুত ব্যাপার বলুন সুমন দা, যে প্রাক্তন তৃণমূল সরকার কিছুই জানতো না, পুলিশ প্রশাসন কিছুই জানতো না। আবার তৃণমূল সরকারের প্রসঙ্গ কেন? তৃণমূল সরকারের আমলে ঘটনাগুলো ঘটেছে, তারই তো তদন্ত এখন হচ্ছে। তো তদন্ত করে তাকে শাস্তি দেওয়া আচ্ছা, মানে তখন ঘটেছে আর এখন যদি রাজ্যের পালাবদল হয়েছে, তখন সরকারের সমস্ত কিছু মাফ, তাই তো? একটা কন্টিনিউয়াস প্রসেস, সরকার একটা কন্টিনিউয়াস প্রসেস, একদম ক্ষমতায় আছে। এখন যারা ক্ষমতায় আছে তাদের এই দায়িত্বটা নিতে হবে। এবং মুখে জয় শ্রীরাম বলে মহুয়া মৈত্রকে আটকাচ্ছে, আর ওদিকে রাম মন্দিরে গিয়ে যখন 5,500 কোটি টাকার দুর্নীতি করছে, চুরি করছে তার দান বাক্স থেকে, তখন কিন্তু বিজেপির আসল রূপটা পরিষ্কারভাবে বোঝা যায়। শুধু তো রাম মন্দির না,
মানে বিজেপি শাসিত অধিকাংশ রাজ্যের বড় দুটোই বড় যে দুর্নীতি সুমনদা, মন্দিরগুলো আপনি যখন আরেকটার উদাহরণ আমি তো তুলছেন তখন তো একবারে এই বলবো তো। কথাটাও বলতে তাহলে হবে। দায়িত্বটা নিতে সরকার হবে তো। কন্টিনিউয়াস প্রসেস, ঠিক কথা, আমি তো আপনি যেটা সেটাই বললেন বলছি। দুর্নীতিটাও তার সঙ্গে আমি তো সেটাই কন্টিনিউয়াসলি বলছি, চলে তাই এসেছে। দুর্নীতিগুলোর দায়িত্ব তো বিজেপিকে নিতে হবে। রাম মন্দিরের দুর্নীতি নিয়ে কি ব্যবস্থা তাহলে নিচ্ছে এই যে BJP টুলু সেটা নিতে মণ্ডলের হবে। এই এত দুর্নীতি, এত বৈভব, তার দায়িত্ব তাহলে প্রাক্তন না, না, তৃণমূল সরকার কেন- নেবে? কেন প্রাক্তনরা নেবে? তাদের আমলে হয়েছে, তাকে দোষী সাব্যস্ত করার দায়িত্ব তো বিজেপি সরকারের। আমার কথা হচ্ছে যে যারা, আমি বলবো অন্য দিকটা, যে যারা আজকে ভালো তৃণমূল সেজে গেছে তাদের বিরুদ্ধেও তো মানে আমাদের চিফ মিনিস্টার থেকে শুরু করে একাধিক জায়গা থেকে নানা রকম অভিযোগ এসছে। তা সেই অভিযোগগুলো হঠাৎ থমকে গেল কেন? ভালো তৃণমূল হয়ে যাওয়া, এই যে একটু আগে বিমলদা বলছিলেন না যে ওই তৃণমূলকে কোনো দরকার নেই, আরে ভালো তৃণমূলকে দরকার আছে কি নাই এর সিদ্ধান্ত তো আপনি নেবেন না। আপনার অনেক মাথার ওপরে রয়েছে চিফ মিনিস্টার, তার উপরে প্রাইম মিনিস্টার। আরে প্রাইম মিনিস্টার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রেগুলার সময় দিচ্ছেন, 40 মিনিটের কম কথা হয় না তাদের মধ্যে। তারা প্রাতরাশ থেকে লাঞ্চ করছেন আপনাদের বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে। ফলে গোটা যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা দিনের আলোর মধ্যে পরিষ্কার। আপনার পাশে থাকলে আপনি ওয়াশিং মেশিনে ধুয়ে তুলে নেবেন, একাধিক নিদর্শন আছে। হেমন্ত বিশ্ব শর্মার কথা কিভাবে, না না আমি বলছি হেমন্ত বিশ্ব শর্মার উদাহরণ তো আপনার সামনে রয়েছে, যে হেমন্ত বিশ্ব শর্মাকে একসময় বিজেপি আক্রমণ করেছিল কংগ্রেসের লিডার হিসেবে, চোর হিসেবে, পরবর্তীকালে তাকে কিভাবে আসামে কিভাবে তাদের চিফ মিনিস্টার করলো। ফলে এইগুলো কিন্তু ভাববার আছে যে চুরি ভাবতে চাইলাম, কিন্তু আমি বলছি 15 বছর ধরে চুরিটা যে আমলে হলো সেইটার দায় কিন্তু কখনোই তৃণমূল কংগ্রেসে নেওয়া উচিত নয় বলে সুমন বন্দ্যোপাধ্যায় মনে করছেন, এবং বিজেপিকে নিশ্চিত করতে হবে যে ওই 15 বছরে যে চুরিটা হয়েছে তার বিচার যেন বিজেপি দিতে হবে। অবশ্যই সেটা বিজেপিকে নিশ্চিত করতে হবে, বিজেপি সরকারকে। কিন্তু 15 বছর ধরে যে চুরিটা হয়ে গেল, একটা পরিসংখ্যান বলছে যদি 1000 কোটি টাকা করে রাজস্ব ক্ষতি হয় প্রতি বছরে, এই একটা জেলা থেকে 15,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। তার দায় কেন তৃণমূল কংগ্রেসের সরকার, মানে তৎকালীন তৃণমূল সরকার নেবে না? আমার এই উত্তরটা খোঁজার আলাদা করে কৌতূহল রইল। কিন্তু আমি এখানে সুমনদার কাছে আসছি। ধরুন, যে সরকারি কর্মী গ্রেফতার হয়েছেন তিনি হচ্ছেন এই ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের হেড ক্লার্ক, মানে পাতি কথা একজন কেরানি। আপনার কোথাও মনে হয় যে একজন কেরানি, মানে যার চৌকিদারি করার দায়িত্ব ছিল, পাহারাদারের দায়িত্ব ছিল, তিনি চুরি করছেন, তার উপরে কোনো ওপরতলা থেকে মাথা থেকে কোনো ইনস্ট্রাকশন না হলে একজন কেরানি ক্লার্কের পক্ষে কাজটা করে যাওয়া সম্ভব? না, আমি তো সেটাই বলছি যে যেভাবে চুরি একদম এটা পিরামিডের মতন একদম বেস থেকে টিপ অবধি যে চুরি হয়েছে, বাংলার পুলিশ মন্ত্রী, বাংলার রাজ্য সরকারের এতগুলো তদন্তকারী সংস্থা, গোয়েন্দা বিভাগ, কেউ কোনোদিন কিচ্ছু ঘুণাক্ষরে টের পায়নি। সবাই সততার প্রতীক, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে বাংলার মাটিতে। এবং বাংলার মানুষ, বাংলার চাকরিহারারা, বাংলার মা বোনেরা সর্বশান্ত হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। আজকে সুমনদা বলছেন কিছুই কেউ জানতো না, এখন তদন্ত হোক। আপনারা 15 বছর ধরে কিছু জানতে পারেননি সুমনদা, যে এত টাকা চুরি হয়েছে, এত সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে? বলছো কেন? প্রেজেন্ট টেন্সে কথা বলো। বিজেপি সরকার এসে গেছে, চুরিটা তো আপনাদের আমলে হয়েছে। সরকার এসে গেছে, আরে চুরিটা তো আপনাদের আমলে হয়েছে। না না, বলে কি হবে? তার দায়িত্ব, আচ্ছা, আরে বিজেপি সরকারের কথা বলছি, বিজেপি সরকারের কথা আপনাকে বলছি তো, বিজেপি সরকারের কথা বলছি। একটু আগে বিমলদা বলছিলেন না কি ভরসাহীন, ভয় আউট, ওটা তৃণমূলীদের জন্যে। তৃণমূলকে প্রাসঙ্গিক রাখো, ডিম ছোড়ো, কাদা ছোড়ো, আটকে দাও সার্কিট হাউসে। প্রাসঙ্গিক রাখতেই হবে। আরে 2.5-3 বছর পরে আরএসএস এর যদি শুভেন্দু অধিকারীকে পছন্দ না হয়, তাদের নিয়ে নতুন সরকার তৈরি করবে, রাখতেই হবে। স্বপ্ন দেখে লাভ নেই, আবার ভাইপোর কাছে ফিরে আসতে হতে পারে। কংগ্রেসকে স্বপ্ন দেখতে হবে, 3 বারের চেষ্টায় 99, 100টা পেলেও না, স্বপ্ন দেখে যাক। আমি অন্য কথা বলি, সেটা হচ্ছে, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন 15 বছর সরকার চালিয়েছেন, উনি কাকে কোথায় বসাবেন সেটা ওনার সিদ্ধান্ত ছিল। এই রকম শক্তি নিয়ে দলের ওপর, প্রশাসনের উপর কেউ কখনো ক্ষমতায় আসেনি। তারপরে যে চুরিগুলো হয়েছে সেই চুরিগুলোর দায় উনি কেন নেবেন না? উনি যদি বলেন আমি জানতাম না, তাহলে উনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী। আর উনি যদি জানতেন অপরাধী, তাহলে উনি, আমি শেষ করুন, উনি ঠিক করুন উনি অপদার্থ না অপরাধী কোনটা। 1, 2, সুমন একটা কথা বললো, সুমন বন্দ্যোপাধ্যায়, যে অযোধ্যায় চুরি হয়েছে ইত্যাদি। অযোধ্যায় যাদের
চুরি যারা চুরি 5,500 কোটি টাকা, আরে বলি না 5,500 কোটি তাদের দাম বাক্স থেকে কোমরে গেছে। দড়ি দিয়ে জেলে পাঠানো হ্যাঁ, ও তো হয়েছে বোঝাই যাচ্ছে। বলেনি বোঝাই যাচ্ছে। আরে বলেনি বলছি না। পশ্চিমবঙ্গে যারা চুরি করেছে তাদের বাঁচাতে মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্টে গেছে, কারণ তাদের ভাগ পেত এরা। বিজেপি ভাগ পায় না, চুরি হলে তাদের জেলে পাঠায়, আর এখানে মমতা ব্যানার্জি চোরেদের বাঁচাতে সুপ্রিম কোর্টে যায়। যে কারণে চোরেদের সরকার বলে আরেকটা কথা বলি, এই কংগ্রেস তো বেসিক্যালি একটা ভণ্ডদের দল, ভণ্ড মিথ্যাচারী বলতে শেষ করতে দেবে, শেষ করতে দেবে। ভণ্ড মিথ্যাচারী এখানে গালি দেয় আর ওদের নেতা বসে চা খায়। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। বেশ বেশ, আমি বলছি যাবতীয় দুর্নীতি এবং ভণ্ডামি সবকিছুকে সরিয়ে দিয়ে আবার সত্যটা সামনে আনাটা দরকার, যার জন্য চলছে তল্লাশি, যার জন্য চলছে জিজ্ঞাসাবাদ। যেমন দীর্ঘ তল্লাশি, অনুব্রত মণ্ডলের একটা সময় দেহরক্ষী ছিলেন সাইগাল হোসেন, তার ফ্ল্যাটে তল্লাশি চলেছে। বিশেষ অভিযান বীরভূম জেলা পুলিশের তরফে চালানো হয়েছে 9:30 সকালে, তখন সময় যখন সাইগাল হোসেনের আবাসনে পৌঁছে যায় বিশেষ তদন্তকারী দল। দীর্ঘ তল্লাশিতে কি পাওয়া গিয়েছে এই প্রতিবেদনে দেখুন। স্বাধীনতা দিবসের সকালে অ্যাকশন মোডে পুলিশ। ডিসিআর জালিয়াতি করে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে টুলু মণ্ডলের 2 শ্যালক ও অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালালো পুলিশ। শনিবার সকাল 9:30 নাগাদ অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে তল্লাশি শুরু করে বীরভূম পুলিশের বিশেষ দল। সাইগাল হোসেনের ফ্ল্যাটের পাশেই টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের ফ্ল্যাট, সেখানেও তল্লাশি করা হয়। সূত্রের খবর, এই দুটি বাড়ি থেকে 500 গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বেলা 12টা নাগাদ পুলিশ তল্লাশি শুরু করে রবীন্দ্রবেথী বাইপাসের ধারে টুলুর আরেক শ্যালক মিঠু শেখের বাগান বাড়িতে। বাগানবাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, সেখানেও তল্লাশি চালান তদন্তকারীরা। আমরা রয়েছি মিঠু শেখের বাড়িতে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িটি হচ্ছে টুলু মণ্ডলের শালা মিঠু শেখের, এবং তার যে বাগান বাড়ি, বিশাল বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম পুলিশের বিশেষ টিম এই পুরো বাড়িতে তল্লাশি চালাচ্ছে, কারণ যেটা জানা যাচ্ছে যে এই বাড়ি থেকে অনেক তথ্য এবং নথি উদ্ধার হতে পারে। এই বাড়ির ভিতরে যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে উঠেও পুলিশ তল্লাশি, কারণ পুলিশ এই যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা, সেই টাকার যে কানেকশন অর্থাৎ যে মিসিং লিঙ্ক, সেইটা খোঁজার চেষ্টা করছে। বিকেল 4টে নাগাদ মিঠু শেখের বাড়িতে তল্লাশি শেষ করে বেরিয়ে যান পুলিশ কর্মীরা। মিঠু শেখের স্ত্রীর দাবি, বাড়ি থেকে কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদ এমন কিছু করেনি ওরা, এমনি তদন্ত করতে দেখলো না। আপনি নিশ্চিন্তে দেখেন, ওরা ঘর দেখেছে, কোনো জিজ্ঞাসা করেনি। করে আমি সব দেখালাম, কিছু পাইনি না। অভিযান শেষ করার পর পুলিশ কর্মীদের পকেট তল্লাশি করেন গৃহকর্ত্রী। এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 12টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রচুর নথি, কম্পিউটার ও হার্ড ডিস্ক। তদন্তকারীদের অনুমান, সব নথি খতিয়ে দেখে মিলতে পারে আরও সম্পত্তির হদিশ। কিন্তু সাইগাল হোসেনের সঙ্গে কিভাবে যোগাযোগ টুলুর? পাথর ব্যবসায়ীর এক শ্যালকের স্ত্রীর দাবি, সাইগাল টুলুর আত্মীয়। টুলু মণ্ডল আপনার কে হয়? টুলু মণ্ডল আমার নন্দাই হয়। সাইকেল বিষয়ের ব্যাপারে তো আমি জানি না, এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে। ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হচ্ছে। এর আগে গরু পাচার কাণ্ডে এই সাইগাল হোসেনকে গ্রেপ্তার করেছিল সিবিআই, পরে তাকে শোন অ্যারেস্ট করেছিল ইডিও। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সুমন বন্দ্যোপাধ্যায় ইতিহাসে যেতে নারাজ, কিন্তু তথ্যের খাতিরে বারবার ইতিহাসে তো আমাদের যেতেই হবে। এই যেমন 2022 সালের 9 জুন গরু পাচার মামলায় একেবারে সাইগাল হোসেনকে, যে অনুব্রত মণ্ডলের তখন দেহরক্ষী ছিল, তাকে গ্রেফতার করেছিল সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদ এবং তার কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে ঠিক 2 মাসের মাথায় ওই বছরই 11ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল। কোথাও এইটা মনে হচ্ছে আপনার শুভময়দা, যে এই যে সাইগাল হোসেনের ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি, প্রচুর নথি উদ্ধার হয়েছে, সেই সূত্র ধরে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের কাছে তদন্তকারীরা গিয়ে পৌঁছতে পারবেন, নাকি শিবির বদলের রাজনীতি তদন্তকেও প্রভাবিত করবে? এই যে পা থেকে আলটিমেটলি সেই কানে পৌঁছানো, সেখান থেকে মাথা, এই তার যে গতি আর কি, বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে 2টি রাজনৈতিক আমলে, এটা শ্রমিকবাবু যেটা বলেছেন, ওই যে হামাগুড়ির কথা, এটা হামাগুড়ির গতিতেই চলছে। এবং দিনের শেষে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একটা বিপুল পরিমাণ রাজস্ব, যে রাজস্বের পরিমাণ, যে ধরনের হিসেব আমরা পাচ্ছি,
তাতে একটু শূন্য নিয়ে গোলমাল হবে, কিন্তু কয়েক লক্ষ কোটি টাকা হলেও অবাক হওয়ার কিছু নেই। এবং বিজেপি ক্ষমতায় আসার পর সঠিকভাবেই বলেছে যে এই টাকাটা যদি উদ্ধার করা যেত সত্যিকারের, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের ঘাড়ে যে পরিমাণ ঋণ আছে সেটা শোধ করা যেত। এবং একই সঙ্গে এটাও সত্যি যে তৃণমূল কংগ্রেসের পক্ষে তো আজকের দিনে কোনো রকম তদন্ত করে কোনো রকম সিদ্ধান্তে আসা সম্ভব নয়। ঠিক যেমন তৃণমূল কংগ্রেস দীর্ঘ সময় ধরে সিপিএম রাজত্বের তদন্তগুলো বহুদিন ধরে চেষ্টা করেও খুব বেশি কিছু দেখাতে পারেনি, একই রকমভাবে বিজেপির এখনো ততটা সময় হয়নি। কিন্তু এই যে এতটা রাজস্ব চলে গেল, বিজেপি এই নিয়ে কি করছে? আসলে আমাদের কাছে যে প্রশ্নগুলো, যেমন একটু আগে যে প্রশ্নটা বারবার করছিলাম যে মহুয়া মৈত্র কি ওই সার্কিট হাউসে সত্যি থাকার জন্য অনুমতি ছিল না, দেখবেন রাজনীতিতে বিজেপি বা তৃণমূল কেউ এর সঠিক উত্তরটা দেবে না। একই রকমভাবে এই যে টুডু মণ্ডল বা তার আত্মীয় শেখ, আমার তো মাঝে মাঝে উপাধি নিয়েও গণ্ডগোল হয়ে যাচ্ছিল, তা সেই জায়গায় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তিনি যে বিপুল একটা সম্পত্তি করেছেন, এটা অবশ্যই পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা সেই সময় জানতেন, তাদের কিছু করার ছিল না, কারণ তারা তো রাজ্যের ক্ষমতায় ছিলেন না। আজকে তারা যে জানেন এবং তার নিরিখে ওই আবার সেই শফিকবাবুর হামাগুড়ির কথা আসবে। কারণ হামাগুড়ির কথা কেন, দৌড়ের কথাটা আসছে না, কারণ আমাদের মনে হচ্ছে, যেটা সাধারণ মানুষের মনে হচ্ছে, বিজেপি অবশ্যই মানবে না, যে বিজেপি তৃণমূলকে সুরক্ষা দিচ্ছে, তৃণমূলের একটা অংশকে সুরক্ষা দিচ্ছে, যারা কিনা এই মুহূর্তে ভারতবর্ষের যে রাজনৈতিক কৌশল সেই জায়গায় বিজেপিকে সহায়তা করতে পারে। ফলে সাধারণ মানুষ যেটা দেখতে চায়, দীর্ঘ 15 বছরের যে তৃণমূল কংগ্রেসের আমলের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন, তার বিরুদ্ধে মানুষ তো বিজেপিকে ক্ষমতায় এনেছে। ফলে সেই জায়গায় তাদের দিক থেকে কি করা হচ্ছে সেটা খুব স্বচ্ছভাবে করা যেতে পারে, আমরা আশা রাখছি আপাতত। কারণ 3 মাসে তো একটা সরকারের বিচার করা সম্ভব নয়। ফলে আমরা আরেকটু অপেক্ষা করি, আমরা দেখতে পাবো যে যেভাবে ঠিক তৃণমূল কংগ্রেস সিপিএম এর কিছুই বার করতে পারেনি, একই রকম তৃণমূল কংগ্রেসের কিচ্ছু বার করতে পারবে না, আর প্রতিদানে তাদের সমর্থন পাবে লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য। একদম। আমি এখান থেকে একটু অনিলদার কাছে আসতে চাইবো। অনিলদা, তল্লাশি তদন্ত দুটোই চলছে, নতুন করে প্রতিদিন অনেক তথ্য সামনে আসছে, কিন্তু এই যে এত কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে, সেই টাকাটা আলটিমেটলি কার কাছে পৌঁছলো, সেই মাথা পর্যন্ত যাওয়া সম্ভব হবে তো? আমরা বারবার বলেছি যে ঢক্কানিনাদ অনেক কিছু হচ্ছে, সেই সব কিছু যে কাঁধ অবধি গিয়ে মাথায় আর পৌঁছাচ্ছে, কিন্তু সবাই জানে মাথাটা কোথায় গেছে টাকাটা। আজকে বীরভূমের খালি মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় সারা বছরে যে টাকাটা হতো সেটা 1 মাসে এখন আসছে, যেহেতু লিকেজটা বন্ধ হয়েছে। আমরা তো জানি, সবাই দেখেছি, অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হবার আগে ওখানে ফলস টোল প্লাজা ছিল, রাতারাতি অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হলো, টোল প্লাজাগুলো উঠে গেল, এগুলো তো বাস্তব। কিন্তু সেই টাকাগুলো কোথায় গেছে? ওই টাকা যদি না আসে তাহলে কি চার্টার ফ্লাইটকে বারবার ঘোরাঘুরি করা যায়? কোন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত চলেছেন এরকম চার্টার ফ্লাইট নিয়ে ঘুরে বেরিয়েছেন বলুন তো? এখান থেকে বোম নৈহাটিতে বোম বানাতে গিয়ে মারা গেছে 5 জন, হেলিকপ্টারে করে একজন মন্ত্রী যাচ্ছেন 40 কিলোমিটার দূরে টাকা তাদের আর্থিক সাহায্য দিতে। আর এই যে বলছেন আজকে হেড ক্লার্ক, কেন বললাম ডালপালা ধরছেন, হেড ক্লার্ক কী আছে, হেড ক্লার্কের কী ঘাড়ে কী মাথা আছে করবার? হেড ক্লার্কের ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টটা কার আন্ডারে ছিল? বারবার আপনাদের চ্যানেলে বলছে, মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রীর হাতে ছিল, কেন রেখেছেন? ওই নিজেদের ওই বস্তিগুলো যেগুলো আছে সেগুলো নিজেদের হাতে, বা নিজেদের জমিগুলো যেগুলো হয়েছে নিয়েছে সেগুলোকে রেগুলারাইজ করা। আর বলছেন এই শুভময় বাবু ঠিকই বলেছেন, বিজেপির জানলেও কিছু করার ছিল না। তার কারণ আপনার মনে আছে কিছুদিন পেছনে যান ফ্ল্যাশব্যাকে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে একজন মিটিং করছিলেন, ওই আপনাদের ওই আপস্টার্ট নেতা বা হোয়াটসঅ্যাপ যেটা যাই বলুন, হঠাৎ নবাব একজন উঠে চড় মেরেছিল, অভিজিৎ বা কিছু নাম, তার মা ক্ষমা চেয়ে নিয়েছিল আমার ছেলের জন্য, কিন্তু তার পরিণতি কি হয়েছিল কদিন পরে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে রাজনীতির কারণে তদন্ত লক্ষ্যভ্রষ্ট হবে না তো? দেখুন এই টুলু মণ্ডলের একের পর এক যা তথ্য সামনে আসছে, তাতে তৃণমূলে তো অস্বস্তি বাড়ছেই, তবে বিজেপিরও অস্বস্তি কিছু কম নয় কিন্তু। কারণ তোলাবাজি কাঁটায় ফের বিদ্ধ বিজেপি। দাবি মতো তোলা না পেয়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো কোচবিহারের এক বিজেপি নেতাকে। দেখুন, বিশ্বজিৎ তালুকদার আমাকে উঠে নিয়ে গেছে, উঠে নিয়ে বলতেছে আমাকে হুমকি দিতেছে মারার।
তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, তারপরও অভিযোগ থামছে না। এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো কোচবিহারের দাপুটে বিজেপি নেতাকে। ধৃত বিশ্বজিৎ তালুকদার তুফানগঞ্জ 4 নম্বর মণ্ডলের বিজেপির সহসভাপতি। অভিযোগ, অসম বাংলা জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও পাথর বোঝাই ডাম্পার থেকে নিয়মিত মোটা অঙ্কের তোলা আদায় করতেন তিনি। এখানেই শেষ নয়, সম্প্রতি আলিপুরদুয়ারের এক ব্যবসায়ী থেকে দাবি মতো তোলার টাকা না পেয়ে ওই ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করার অভিযোগ ওঠে ওই তুফানগঞ্জ 4 নম্বর মণ্ডলের বিজেপি সহসভাপতির বিরুদ্ধে। আমাকে এই ভাঙাবাড়ি চেকপোস্ট থেকে উঠেছি রাত্রে 3টা ডাম্পার ছিল আমার চালান দেখাতে গেছিলাম। অনেক টর্চার করছে আমাকে, ভুগাইছে, ঘুরেছে, এখানে মারছে, ফটফটাই দিয়েছে আমার বিশ্বজিৎ তালুকদার তার সঙ্গীরা। বক্সিরহাট থানায় বিজেপি নেতা বিশ্বজিৎ তালুকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। শুক্রবার গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানা। ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে সরব হয়েছে দলেরই একাংশ। উনি প্রতিদিন এই যে পণ্যবাহী গাড়ি থেকে মাছ, পোলট্রি, সুপারি এবং মহিষের গাড়ি যেভাবে যায়, প্রতিনিয়ত উনি তোলাবাজি শুরু করে দিয়েছে। গত পরশুদিন এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। উনি আজকে যেভাবে বিজেপির নাম ভেঙে তোলাবাজি করছে, আমরা এইরকম বিজেপি নেতা চাই না, তার উপযুক্ত আমরা শাস্তি চাই। দলের যে কোনো কর্মী যদি কিনা কোনো অনৈতিক কাজ করে তাহলে দল কঠোর ব্যবস্থা নেবে। এর আগে একাধিকবার তোলাবাজি থেকে দলের নেতাকর্মীদের দূরে থাকার বার্তা দিয়ে কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতিকে। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পালা বদলের পর বিজেপির তরফে, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে বারবার এটা বলা হয়েছিল যে এবারের পরিবর্তনটা হচ্ছে আসল পরিবর্তন। তার কারণ শুধু মুখের পরিবর্তন নয়, একেবারে ব্যবস্থার পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন। যে তোলাবাজি, যে কাটমানি, যেটাকে একটা কালচারে, পলিটিক্যাল কালচারে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেস, সেটার বদল তারা করতে চান। বারবার বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে বিমলদা প্রতিফলন কতটা দেখা যাচ্ছে? এই তো আপনাদের নেতা, মানে একেবারে যিনি মণ্ডলের সহসভাপতি, তিনি তোলাবাজি শুধু করছেন এমনটা নয়, অপহরণ পর্যন্ত করেছেন বলে অভিযোগ, তোলা না পেয়ে। একটু আগে তুমি বললে যে এটা একটা রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। যখন এটা একটা রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়, তাকে দূর করাটা অসম্ভব আমি বলবো না, কিন্তু সময় সাপেক্ষ এবং কঠিন। তার কারণ পশ্চিমবঙ্গে এই যে কুইক মানি নেওয়া, এটা তো একটা কালচারে পরিণত হয়েছিল, টপ টু বটম। তার জন্যই পঞ্চায়েত দখল, তার জন্যই পুরসভা দখল। এমনকি বহু জায়গায় তৃণমূলের পার্টির নেতৃত্বে এসেছে, লোকাল নেতা হয়েছে, তার জন্য 10-20 লাখ টাকা দিয়েছে, সবকটা তোলাবাজির জন্যে। ফলে তোলাবাজিটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। কিন্তু এটা সমর্থন করার জন্য আমি বলছি না, আমি পরিষ্কার বলছি যে ভারতীয় জনতা পার্টির কেউ এটার সঙ্গে যুক্ত হলে দল তাদের পাশে দাঁড়ায় না, তাকে বলে না যে সে একেবারে বাচ্চা ছেলে, তার মাথায় অক্সিজেন যায় না, তাই সে কাজ করে ফেলেছে। বরং সে গ্রেপ্তার হয়েছে, ভারতীয় জনতা পার্টি কঠোর ব্যবস্থা নেবে, তাদের ঠাঁই দলে হবে না, নিশ্চয়ই তদন্ত করতে হবে। প্রত্যেক লোকের কাজের তো তদন্ত করতে হয়, তদন্ত করার পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এইটুকু আপনাকে আমি নিশ্চিত করে যেতে পারি। কিন্তু আবার আমি বলছি যে এটা তৃণমূল কংগ্রেস নয়। যারা কেউ যদি ভেবে থাকে এই তোলাবাজি করে তৃণমূলের কালচারকে এখানে ঢোকাবে, এটা হবে না, পরিষ্কার। কিন্তু সেই তৃণমূলী কালচারে তো আপনাদের দলের একটা অংশ গা ভাসাচ্ছে, এই পরপর গ্রেফতারি থেকে শুরু করে সেইটা হয়েছে বলেই তো আপনাদের সাসপেন্ড করতে হয়েছে, শোকজ করতে হয়েছে। তারপরে ছবিটা কতটা বদলাবে? নিশ্চয়ই বদলাবে। আরে অ্যারেস্ট করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, এটা তো তোমরা মেনে নিচ্ছ। যদি মেনে নিতে হয় তাহলে আমাদের পক্ষ থেকে আমাদের প্রচেষ্টার কোনো ত্রুটি নেই, ঘাড় ধাক্কা দিয়ে বার করা হবে দল থেকে। এই দলে থেকে তোলাবাজি চলবে না, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। কিন্তু কেউ যদি এই অপরাধ করে ফেলে তাকে কিন্তু সবক শেখানো হবে, সেই জন্যই অ্যারেস্ট করা হচ্ছে। দলটার নাম বিজেপি, এটা তৃণমূল কংগ্রেস নয় যে টপ টু বটম সবকটা তোলাবাজ হবে। বেশ, সুমনদা। না, আমি বলছি যে এই যে মানে তোলাবাজির ব্যাপারটা তো বিমলদা বলছেন কোনোভাবে হচ্ছে না, তোলাবাজি অলরেডি ঢুকে গেছে। আমি একটা ওই শুভময়দার একটা প্রশ্নের কথাই বলছি। উনি একটা বললেন যে ওই পাথর খাদান ওগুলো থেকে অনেক রাজস্ব ক্ষতি হয়েছে,
হয়তো আপনি বলছেন তাহলে তার কৃতিত্ব তৃণমূলকে দেওয়া উচিত। সেই জায়গাটা তো একটা হিসেব তো পেয়েছেন, মানে একটা হিসেব হয়েছে, মুখ্যমন্ত্রী একটা হিসেব দিয়েছেন যে আগে এত পাওয়া যেত, এখন এত পাওয়া গেছে, হিসেব পাওয়া গেছে। আপনি বলুন তো, বিজেপি আমলে 152টা প্রশ্ন ফাঁস হয়েছে, 152টা প্রশ্ন, এবং বিশেষত নিট পরীক্ষায় কত টাকার দুর্নীতি হয়েছে আপনি ভাবতে পারবেন না। সেই দুর্নীতির অঙ্কটা আমরা জানি না। আপনি বলছেন তোলাবাজি হয়নি, আরে জিতেন্দ্র তিওয়ারি তিনি তো বিজেপির এমএলএ, তিনি যে বক্তৃতা রেখেছেন তাতে তো মারাত্মক কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেস 15 বছরে যা তোলাবাজি করতো, এরা কয়েক মাসের মধ্যে তার থেকে বড় তোলাবাজ হয়ে গেছে। এবং ঘটনা এটা যে এবার তো উল্টো দিকও আছে, উল্টো দিকও আছে। আমি বলছি এটাকে তো এইভাবেও দেখা যেতে পারে। আমি বলছি এই বাস্তব সার সত্যটা অন্তত বিজেপি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, মানে এগুলো অপপ্রচার, ছোট ঘটনা বলে তো উড়িয়ে দেওয়ার চেষ্টা বিজেপি করছে না। একাধিক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আছে, বিচ্যুতি যে নেই এটা তো সরাসরি বিজেপির কোন বিধায়ক কাছে গিয়ে অভিযোগ করেছে, বিচ্যুতি নেই। সুপ্রজিৎ, আরে মুখ্যমন্ত্রীর দরবারে আমদরবারে গিয়ে অভিযোগ করেছে, যাদবপুরের বিধায়কের মানে দোকান দখলের অভিযোগ, যাদবপুরের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগের বিরুদ্ধে অভিযোগ আছে, টালিগঞ্জের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি জানেন টালিগঞ্জে ফেডারেশনের জায়গায় কনফেডারেশন করে সেখানে কি পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি বলছি যে ভারতবর্ষের রাজনীতিতে দুর্নীতি ছিল, আছে, থাকবে। সরকারকে যেটা করতে হবে, আমি বলি সরকারকে যেটা করতে হবে সেটা কতটা কমাতে পারে সরকার, এই চ্যালেঞ্জটা সব সরকারের কাছে আছে। আমার কথা অবশ্যই আপনি টোটাল আলোচনা করুন না, টোটাল আলোচনা করুন। বহু জায়গাতে ব্যবস্থা নেওয়া হয়েছে, বহু জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হয়নি। মানে বহু জায়গায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে সুমন্ত, তাই জন্য দেবরাজ চক্রবর্তীর মতো তোলাবাজের অভিযোগও সামনে এসেছে, যে দেবরাজ চক্রবর্তী তোলা চেয়ে তোলা না পেয়ে আবার লেট ফাইনও করতো, এরকম অভিযোগও সামনে এসেছে। আপনি গোটা ভারতবর্ষ ঘুরলে সব রাজ্যেই এই ধরনের অভিযোগ পাবে। ও তাই জন্য পশ্চিমবঙ্গে এটা হয়েছে বলে জাস্টিফাই। ব্যবস্থা নিন না, ব্যবস্থা নিন না, এটা কি জাস্টিফাই হয়? আমরা জাস্টিফাই করছি না। 2021 থেকে 23 কর্ণাটকের একটু সুমন রায় চৌধুরীর রিঅ্যাকশন দিতে হবে। হ্যাঁ, চিঠি গিয়েছিল নতুন সরকার একজনকে ধরেছে, নতুন কংগ্রেস সরকার একজনকে ধরেছে, ধরেনি, মিথ্যা কথা অভিযোগ ছিল, মিথ্যা অভিযোগ। বিষয়টা কি জানেন তো, এই নির্বাচনে আপনারা সবাই জানেন, বিজেপির লোকেরাও স্বীকার করে, বিজেপি যতটা না জিতেছে সুমন বন্দ্যোপাধ্যায়রা তার চেয়ে বেশি হেরেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে মানুষের উপরে অত্যাচার, তোলাবাজি, অপরিসীম। বিষয়টা হচ্ছে তোলাবাজি এনারা করেছেন, আর তোলাবাজি এনাদেরও নিচু স্তর থেকে ওপরের স্তর অবধি দুর্ভাগ্যজনকভাবে সংক্রামিত হবে। অবশ্যই আমি শুভ্রজিতের কথা অ্যাকসেপ্ট করি, সংক্রামিত হবে, এবং শুভ্রজিতের কথাটা আমি অ্যাকসেপ্ট করি যে বাংলায় একটা তোলাবাজির কালচার তৈরি হয়ে গেছে এবং সেটা বহুদিন ধরে চলছে। কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির যে সরকার এখানে নির্বাচিত হয়েছেন, যদিও ওই নির্বাচন নিয়ে আমাদের বিভিন্ন স্তরে অনেক ধরনের অবজেকশন রয়েছে, তা সত্ত্বেও আমি বলবো তৃণমূলের তৃণমূলীকরণ হতে দেব না। তা সত্ত্বেও ঠিক তৃণমূলের স্টাইলে যদি আস্তে আস্তে এই রোগটা সংক্রামিত হয়, ওনারা 15 বছর টানতে পেরেছেন, এনারা কিন্তু 5 বছরও পারবেন না। কিন্তু কারণ বাংলার মানুষ একটা কারণেই এবার ভোটেড ফর চেঞ্জ, টু গেট রিড অফ দ্য অপারেশন অফ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এনাদের যা অবস্থা দেখছি বা এনারা যেভাবে শুরু করেছেন, কতদিনে যে এটা কত শীঘ্র যে এই একই কালচারটা কাছাকাছি এসে যাবে, এটা নিয়ে আমার বেশ সন্দেহ আছে, বেশ সন্দেহ আছে। কংগ্রেসই তো বলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।